প্রথম কথা বলি, এইটা যদি বিজয়ের মাস হয়, হ্যাঁ বিজয়ের মাস তো বটেই, কিন্তু এইটা পরাজয়েরও মাস। আমরা 16ই ডিসেম্বরে বিজয় অর্জন করেছিলাম। সেই বিজয় কতখানি ধরে রাখতে পেরেছি, এখন পর্যন্ত বিজয়ের সেই সুর কতখানি আছে সে কথা অন্যান্য বক্তারা বলেছেন। কিন্তু আমাদের সবচাইতে বড় যে কারণ ছিল মুক্তিযুদ্ধ করবার, মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, সেটা এই মাসের শেষ দিনের ঠিক আগের দিন 30 ডিসেম্বর যে ভোট হবার কথা ছিল তার আগের রাত্রে ডাকাতি করে ওরা নিয়ে গেছে। 2 বছর প্রায় পূর্ণ হলো, সেই অধিকার ফিরে আনতে পারিনি। অতএব এই মাসকে আমি একই সঙ্গে যত বেশি সাফল্যের কারণে উদ্ভাসিত মনে করি, ঠিক ততখানি আমি পরাজয় এবং অপমানের গ্লানি বোধ করি। সাথীরা এবং বন্ধুরা, যেরকম করে আপনারা আলোচনার প্রতিপাদ্য সাজিয়েছেন, নৈতিকতার অবক্ষয়, বিপন্ন মানবিকতা, বাংলাদেশের রাজনীতিতে এই নৈতিকতা বিষয়টা মানুষ চর্চাই করে না। নৈতিকতার সবচেয়ে বেশি চর্চা করবার কথা তো বিচারকদের, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, ন্যায্যতা প্রতিষ্ঠান করবেন। আমাদের সংবিধানে যে সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে, সেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলবেন। এখন এই বিচারকরা যদি সব আওয়ামী লীগে যোগ দিয়ে দেন, আওয়ামী লীগের মিছিল করতে থাকেন, তাহলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কে? আমি প্রথমেই সরকারি এই অপতৎপরতার এবং সেই অপতৎপরতার সামনে যেরকম করে বিচারক, বুদ্ধিজীবী এবং আমলারা নতি স্বীকার করে চামচামি করছেন, তার তীব্র নিন্দা করছি। আমি আমার ছোটবেলায় দেখেছি, শুনেছি। আমার বাড়ি বগুড়াতে একজন জাজ ছিলেন, ডিস্ট্রিক্ট জাজ। তাকে কোনো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করলে তিনি যেতেন না। কোনো জায়গাতে কোনো বিচারক, বিচারপতি তো আরো বড়, তারা কোনো সামাজিক অনুষ্ঠানে যেতেন না। বলতেন তাহলে সমাজের বিভিন্ন স্তরের লোকজন আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করবার চেষ্টা করবে। সেই বিচারকরা এখন মিছিল করেন। নৈতিকতা কি আছে? এই দেশের প্রধান বিচারপতি একজন ছিলেন, একজন বক্তা বলেছেন তার সম্পর্কে সমালোচনা করেছেন, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু তিনি প্রধান বিচারপতি তো ছিলেন। তাকে অস্ত্রের মুখে জোর করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের রাজনীতিতে যাই চর্চা হোক, নৈতিকতার চর্চা হয় না। এই কথা যদি আমি খুব বিস্তারিত বলি, তাহলে আপনাদের নিজেদেরও কতখানি যে ভালো লাগবে সে সম্পর্কে আমি সন্দিহান। দেখুন, বিজয় এরকম নয় যে প্লেটে করে যেরকম ফল কেটে কেউ কাউকে খেতে দেয়, এরকম বিজয় এরকম নয় যে বাজার থেকে একটা উপহার সামগ্রী কিনে সেটা কারো বিয়েতে, জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে উপহার হিসেবে দিলেন। আমার কাছে খুবই অবাক লাগে, ক্ষমতাসীনদের সর্বোচ্চ স্তর থেকে মাঝে মাঝে বলা হয় বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছিলেন। মানে কি ওই রকম প্লেটে করে অথবা একটা ভালো প্যাকেটে করে সাজিয়ে স্বাধীনতা একটা বস্তু যেটা উপহার হিসেবে কেউ দিয়েছেন? 30 লক্ষ লোক জীবন দিয়েছে। একথা শেখ মুজিব স্বাধীনতার পরে প্রথম বাংলাদেশে এসে নিজেই বলেছিলেন। 30 লক্ষ লোকের জীবন দেওয়াটা তুচ্ছ হয়ে গেল, বলা হচ্ছে উনি আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছিলেন। তবে 30 লক্ষ লোক কি করেছে? প্রতিনিয়ত এরকম করেই আমাদের স্বাধীনতার জন্য, দেশের জন্য, দেশপ্রেমের জন্য যে মহান সব আত্মত্যাগ, সেগুলোকে এরা অস্বীকার করছে। আর ওই যে একজন বললেন, বঙ্গবন্ধু নিজেই তো যুদ্ধের সময় ছিলেন না। আচ্ছা, বঙ্গবন্ধুর কন্যা যিনি এখন ক্ষমতায় আছেন, তিনি দেশে ছিলেন।
আমাদের অনেক নারী মুক্তিযোদ্ধা ছিলেন না, যারা একেবারে অস্ত্র নিয়ে সীমান্তে যুদ্ধ করেছেন বা দেশের মধ্যে যুদ্ধ করেছেন? ওই অর্থে আমাদের প্রধানমন্ত্রী তার মুক্তিযোদ্ধা নন। কিন্তু হ্যাঁ, আমি এটা বলবো, অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করা, তাদেরকে সংগঠিত করবার কাজ বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন। তাই স্বাধীনতার জন্য যদি প্রধান পুরুষ থাকে তাহলে সেটা বঙ্গবন্ধুকে বলবেন। কিন্তু এটা তো ঠিক, উনি কবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা একটা বিরাট বিতর্কিত বিষয়। যারা সেই সময় সবচাইতে বেশি স্বাধীনতার সংগঠন, স্বাধীনতার আন্দোলনকে সংগঠিত করবার কাজ করেছিলেন, তাদের মধ্যে ধরুন সিরাজুল আলম খান, আসম রব, শাহজাহান সিরাজ, যারা স্বাধীনতার পতাকা দেখিয়েছিলেন, ইশতেহার পাঠ করেছিলেন, তারা বলেছিলেন ৭ই মার্চ বঙ্গবন্ধুর এই ভাষণ আসলে স্বাধীনতার ভাষণ। অথচ প্রধানমন্ত্রী বলেছেন ৭ই মার্চে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষণা দেবার জন্য খুব চেষ্টা করেছিল ওরা, কিন্তু উনি সেই ঘোষণা দেননি। কবে দিয়েছেন? এমন কোন একটা সময় যখন সেই ঘোষণা শোনার কেউ ছিল না, এমন একটা সময়, এমন একটা পদ্ধতিতে যেটা কারো কানের কাছে পৌঁছেনি। নৈতিকতা কোথায়? যদি নৈতিকতাই থাকে তাহলে সত্যটা বলতেন। আমাদের 2 জন সেক্টর কমান্ডার, একজন বিদেশে মারা গেছেন, মেজর জলিলের কথা একটু আগে বলা হয়েছে, আরেকজন সেক্টর কমান্ডার জেলখানায় মারা গেছেন। আপনারা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারকে সেই সম্মান দেননি। অতএব এই কথা এখন একেবারে নিঃসংশয়ে বলা যায় যে এরা স্বাধীনতার চেতনার ধারক বাহক নয়, এরা স্বাধীনতার চেতনার নামে ব্যবসা করে। আমাদের পুরা স্বাধীনতা যুদ্ধটা একটা পণ্যের মতো হয়ে গেছে। স্বাধীনতার লক্ষ্য ছিল অনেক বড়, আমরা অনেক বড় কিছু করতে পারতাম। এই যে বলা হয়েছিল সোনার বাংলা গড়ব, একটা অলিক কল্পনা তো ছিল না। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা তো ছিল। সেই সোনার বাংলা এখন আমরা কি আবার করতে পারতাম না? কিন্তু সেই সোনার বাংলা গড়বার কাজ আমরা করিনি। ভাবেন একবার, ৫৪,০০০ বর্গ মাইলের মধ্যে ১৭ কোটি বা ১৮ কোটি মানুষ। আমাদের স্বাধীনতার ৪৯ বছরে ওই অর্থে আমাদের তত বেশি সাফল্যের ঘটনা নাই। এখন বাংলাদেশে একটা ব্যবস্থা হয়েছে, এই সরকার গণতন্ত্র হত্যা করেছে, ১২ বছর ধরে ক্ষমতায় আছে। এই ১২ বছরে লুটপাট ইত্যাদি করে সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। করোনা মোকাবেলার নামে প্রথম দিকে এমন এমন কথা বলেছে। শেখ হাসিনা থাকতে করোনা নিয়ে চিন্তার কিছু নাই। মানে মনে হয়েছে যেরকম খালেদা জিয়া বিএনপিকে নিয়ে চিন্তার কিছু নাই, খালেদা জিয়াকে জেলে দিয়ে দিয়েছে। মনে হয় যে করোনার ভাইরাসকে বোধহয় জেলে দিয়ে দেবে, এত বেশি ক্ষমতা আমাদের সরকার রাখে। লোক যখন একের পর এক মরতে লাগলো, তখন কি রকম করে দুর্নীতি হয়েছে স্বাস্থ্য খাতে সবাই এটা দেখেছেন। এখনো টিকা আসবে কবে আমরা জানি না, সত্যি কি আসবে তাও জানি না। প্রথম যতগুলোই আসবে সাধারণ মানুষ পাবে কোনো গ্যারান্টি নাই। সবকিছু আগে আওয়ামী লীগ নেয়। আমাদের স্বাস্থ্য নিরাপদ নয়, আমাদের শিক্ষা তো সরকার ধ্বংসই করে দিয়েছে। সমস্ত জায়গায়, সমস্ত পৃথিবীতে এই করোনার পরে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। আমাদের সরকার সমস্ত শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা কারখানা খুলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলেন না কেন? ওরা জানে এই জায়গা থেকেই মিছিল বেরোতে পারে, এই জায়গা থেকে আন্দোলন হতে পারে। অতএব তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। মারা যাক লোকে, কিংবা লেখাপড়া না জানুক, তাতে কিছু যায় আসে না। আমি কয়েক জায়গায় সবাই বক্তৃতা করবার সময় বললাম, আচ্ছা ক্লাস 9 থেকে একটা ছেলেকে অটো পাস দিয়ে দিলেন, ওনারা তো অটো পাস সরকার দেবে, কিন্তু ডাক্তার যদি অটো পাস করে তাহলে রোগীর অবস্থা কি হবে? ওনারা ডাক্তারদের পর্যন্ত অটো পাস দেবার কথা চিন্তা করছেন। এই কারণে এই সরকারের কাছে না দেশের মানুষের জীবন নিরাপদ, না শিক্ষা, না আমাদের চিকিৎসা, কোনো কিছু নিরাপদ নয়। জিনিসের দাম বেড়েছে, খাদ্য নিরাপত্তা নেই, নারীর ইজ্জতের নিরাপত্তা নেই, রাস্তা দিয়ে চলবার নিরাপত্তা নেই। অতএব কথা খুবই স্পষ্ট, বিজয় দিবসে
আর একটা বিজয়ের শপথ দিতে গেলে আপনাদেরকে শপথ দিতে হবে যে এই সরকার আর নয়। আমি দেখলাম যে আপনাদের এখানে লেখা আছে এই মুহূর্তে দরকার জনগণের সরকার, এই সরকারকে যেতে হবে। ওরা মাঝে মাঝে বলে, ওই যে দেখেছেন একটু আগে আরেকজন বক্তৃতা করছিলেন, ওই তথাকথিত নির্বাচনের নামে যে ডাকাতি হলো, তারপরে যখন বিরোধী দল সবাই আপত্তি করলো তখন ওরা বললো কেন ভোট তো হয়েছে। আর আমাদের প্রধানমন্ত্রী টেলিভিশনের সামনে এসে মনে হয় কান্নায় দুঃখে উনি ভেঙে পড়ছেন, বললেন এত চমৎকার একটা নির্বাচন করলাম, তারপরে ওরা বলে এই নির্বাচনে কারচুপি হয়েছে। নিন্দা জানাবার পর্যন্ত ভাষা নেই। এরকম নাটকও যে কেউ করতে পারেন, একটা সত্য নিয়ে মিথ্যা দিয়ে এরকম করে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করতে পারেন, এটা মানুষের বোঝার জন্য কষ্টকর ছিল। আমি আগে বলেছি আপনাদের কাছে, যারা সমালোচনামূলক যা যা কথা বলেছেন তার মধ্যে আমি খুব বেশি যাব না। আমি আপনাদের কাছে সরাসরি একটা কথা জিজ্ঞেস করতে চাই। সবাই মনে করেন এই সরকার আমাদের জন্য নিরাপদ নয়। সবাই মনে করেন, বাংলাদেশের আপামর জনগণ জানে এই সরকার নির্বাচিত সরকার নয়, এই সরকার বৈধ নয়, এর ক্ষমতায় থাকার অধিকার নাই। হাততালি তো দিচ্ছেন, ঠিক ঠিকও বলছেন, কিন্তু 12 বছর ধরে তো এরাই আছে। এই সরকার যাবে, কেউ কেউ বক্তৃতা করে যেতেই হবে, মানে যাবে না তো কি করবেন। আমরা মাঝে মাঝে ভুল করি এরকম, কিন্তু আমরা মনে করি যেরকম বললাম এই মনের জোর থাকা উচিত, যেতে হবে এই সরকারকে। কিন্তু আমি বললেই তারা যাবে না, বললেই সুহার্ত যায়নি, 34 বছর ছিল, বললেই হোস্টি মোবারক যায়নি, 32 বছর ছিল। বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে 30 থেকে 34 বছর পর্যন্ত লাগাতার স্বৈরাচার চলবার ইতিহাস অনেক দেশে আছে। আমরা নিরাপদ হতে চাই, নিশ্চিত হতে চাই এই স্বৈরাচার আর দীর্ঘস্থায়ী হবে না। আপনারা জিজ্ঞেস করছেন আমাকে, হয়তো এই কারণেই যে আমার এখানে যারা যারা আছেন আন্দোলন করবার অভিজ্ঞতা তাদের মধ্যে, অথবা রাজনীতি করবার সময় বেশি দীর্ঘতাই মনে করছে আমি আপনাদের ডিরেকশন দিতে পারবো। কিন্তু আমি খুব স্পষ্টই বলি, ইতিহাস কোনো নেতা সৃষ্টি করে না, ইতিহাস তৈরি করে জনগণ। শেখ মুজিব ইতিহাস তৈরি করেননি, ইতিহাস তৈরি করেছে জনগণ। লক্ষ লোক জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা কিনেছে। তার মধ্যে কেউ নেতা ছিলেন, শেখ মুজিব ছিলেন। আজও এখানে কেউ না কেউ নেতা হবেন, কেউ না কেউ নেতা আছেন, কেউ না কেউ নেতা তৈরি হবেন, কিন্তু ইতিহাসটা জনগণই তৈরি করবে। ইতিহাস তৈরি করছে না দিল্লিতে কৃষকরা। আমরা বাংলাদেশে এই রকম একটা ইতিহাসের কথা বলতে পারবো। মুক্তিযুদ্ধ আলাদা কথা, কিন্তু যদি গণ আন্দোলনের কথা বলেন তাহলে সেই গণ আন্দোলন, কৃষক আন্দোলন আমাদের দেশে নাই। আমাদের সেই আন্দোলন করতে হবে। হ্যাঁ, ডক্টর ইরান ঠিক বলেছেন, ছাত্ররা করেছে, কিন্তু সেই ছাত্রদের শেখ হাসিনা আমার আপনার চেয়ে আগে বুঝে কোন কাজটা করলে তার ক্ষমতা মোটামুটি নিরাপদ হবে। অতএব উনি স্কুল কলেজ খোলার ধারে কাছে যাবে। কারণ স্কুল খুললে কলেজ খুলতে হবে, কলেজ খুললে বিশ্ববিদ্যালয় খুলতে হবে, আর বিশ্ববিদ্যালয় খুললেই ছাত্ররা প্রত্যেক দিন মিছিল করতে থাকবে। যাতে মিছিল করতে না পারে সেই জন্য এই ব্যবস্থা। মেট্রোপলিটন পুলিশ বলে দিয়েছে ঢাকা মহানগরে যদি কিছু করতে তাহলে তাদেরকে অনুমতি নিতে হবে। এইটা তো আগেও ছিল, এখন আবার নতুন করে বলবার দরকার পড়লো কেন? কারণ ধীরে ধীরে মানুষ ওগুলা মান্য করছে না, ভেঙ্গে মিছিল করছে। আমি আপনাদের বলছি, মানুষের মধ্যে এই প্রতিবাদ করবার স্পৃহা তৈরি হয়েছে। আমি বলতে হবে কেন? আপনারা তো দেখছেন মানছে না, মিছিল করছে। আপনি সেই মিছিলকে ধারণ করছেন নাকি অস্বীকার করছেন? আপনি মানুষের মধ্যে এই যে চেতনা, তাকে নিয়ে সামনে আগাতে চান, নাকি মনে করেন অপেক্ষা করতে হবে, দেখি কখন সময় আসে, কখন সুযোগ আছে? কোন সময় কোন সুযোগ হেঁটে হেঁটে মানুষের কাছে আসে?
এখন যদি বলেন লটারি কিনেছি, হঠাৎ করে পেয়েও যেতে পারি। রাজনীতি তো লটারি নয়, রাজনীতি লড়াইয়ের ময়দান। রাজনীতি লড়াই করেই আপনাকে সাফল্য আনতে হবে, এমনি এমনি সাফল্য আপনার কাছে এসে ধরা দিবে না। আমি যদি এরকম করে বলি, দিল্লিতে এই যে লাখো কৃষক ওখানে তাদের নিজেদের দাবির সপক্ষে মান্ডি প্রথা আবার চালু করবার সপক্ষে আন্দোলন করছেন, এই রকম করে গণতন্ত্রের দাবিতে, এই সরকারের পদত্যাগের দাবিতে, নতুন নির্বাচন দেবার দাবিতে ঢাকা মহানগরে লোক নামতে পারে না। সবাই চুপ করে আছেন কেন? পারে, অবশ্যই নামতে পারে। সবার সভাপতিও চিৎকার করছেন, তবু আপনারা চুপ করে আছেন। এখন জোরে চিৎকার করে এই কথা বলেন সেটা আমি বলছি না। আমি শুধু বলছি 12 বছর ধরে আমরা যে নামিনি কেন, সেটা আগে নিজের বিবেককে জিজ্ঞেস করেন, নিজে প্রশ্ন করেন, কেন পারলাম না? এত বড় একটা জোট চুরি, এত বড় একটা ডাকাতি যে হয়ে গেল 2 বছর আগে, 30 ডিসেম্বরের আগে, 29 ডিসেম্বরের রাতে, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ কেন আজ পর্যন্ত করতে পারলাম না? এই প্রতিবাদ যদি করতে না পারেন, তাহলে সাধারণ যে মানুষ আছে তারা দূর থেকে দেখে এবং হতাশ হয়। একটা রাজনৈতিক কর্মীর সাথে জনগণের বা সাধারণ মানুষের তফাৎ কি? রাজনৈতিক কর্মী একটা রাজনৈতিক বিশ্বাস থেকে লড়াই করেন, জনগণ একটা বিশ্বাস পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু লড়াই করবার জন্য প্রথমেই এগিয়ে যান না। ওই মানুষকে উদ্বুদ্ধ করতে হয়। আমি আবার বলি, সবাই খেয়াল করবেন, আমরা আমেরিকার মানুষের মতো নই। আমেরিকার মানুষ একদিক থেকে আমাদের চেয়ে পেছনে, আর একদিক থেকে এগিয়ে, তাই তো হবে। অতএব যখন একজন কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়, তখন সেখানে লাখো মানুষ মিছিল বার করে, কোনো পার্টি লাগে না। আমাদের দেশে পার্টি ছাড়া মানুষ নিজের থেকে মিছিল করতে বেরিয়েছে খুব কম। বেরিয়েছে ছাত্ররা, কোটা করেছে, ছাত্ররা বেরিয়েছে, নিরাপদ সড়কের আন্দোলন করেছে, কিন্তু সেখানে রাজনৈতিক নেতৃত্ব ছিল না। কিন্তু ওই দুটো দাবি কেবলমাত্র নিজেদের স্বার্থের দাবি, খেয়াল করবেন। কিন্তু গণতন্ত্রের জন্য জনগণ নিজের থেকে নেমেছে আমি দেখছি না। যেরকম করে ট্রাম্প নির্বাচনে পরাজয় হবার পরও মানতে চায় না, তখন তার বিপক্ষে কথা বলেছে কারা? হরতাল ডেকেছে, ডেমোক্রেটিক পার্টি হরতাল ডেকেছিল, বলেছিল এই কয়েকদিনের মধ্যে না মানলে আমি তোমাকে নড়িয়ে দেবো, জোর করে ক্ষমতা দেবো, কিচ্ছু বলেনি। কিন্তু রিপাবলিকান পার্টি, যেটা ট্রাম্পের পার্টি, তার নেতারা বলেছে না, তুমি ঠিক কথা বলছো না, ভোট ঠিক মতো হয়েছে। কোন কোন রাজ্যের গভর্নররা, কোন কোন রাজ্যের যারা যারা ওইখানকার রিপাবলিকান পার্টির নেতা, তারা বলেছেন যে ওনার কথা ঠিক হচ্ছে না। খোদ ট্রাম্পের স্ত্রী বলেছেন তোমার পাগলামি করা ঠিক হচ্ছে না, ক্ষমতা ছেড়ে দাও। আর আমাদের এখানে রাজনৈতিক দলের নামে একেবারেই চামচামি করার বাইরে কিছু হয় না। কেউ কি প্রধানমন্ত্রীকে বলেছে আওয়ামী লীগের কোনো নেতা যে আসলে এটা ঠিক হয়নি যে আমরা মানুষের ভোট কেড়ে নিয়েছি? বিশ্ববিদ্যালয়ে কোনো অধ্যাপক পদত্যাগ করেছেন? কোনো বুদ্ধিজীবী প্রতিবাদ করে দাঁড়িয়ে বলেছেন আমরা? আমি বলছি কেবল আমরাই, এই আমরা যারা এখানে বসে আছি আর আপনারা যারা বসে বসে শুনছেন, অথবা প্রেস ক্লাবের সামনে যারা মিছিল করে, তারাই একেবারে বুক চিতে বলেছেন তুমি ডাকাত, তুমি চোর, তুমি ভোটের হাইজাকার, তোমাকে আমি মানি না। কিন্তু বাকি লোকগুলো তো বলেনি। সমগ্র ইউরোপ আমেরিকাতে যে কাজ করে, আমি আবার বলি, আমি প্রথম দিকে দেখেছি যখন করোনা শুরু হয়েছে, তখন বলেছে এত বড় মহামারী অতিমারী শুরু হয়েছে, এখন রাজনীতি নয়। অনেকে সাংগঠনিক কাজকর্ম বন্ধ করে দিয়েছিলেন। আমি তখনও বলেছি, আজকেও বলছি, এত বড় বিপর্যয়ের মধ্যে আমেরিকাতে যদি ভোট হতে পারে, এত বড় মহামারীর মধ্যে যদি আমেরিকা ইউরোপের সমস্ত শহরগুলোতে এত বড় বড় মিছিল হতে পারে, এই করোনা ভাইরাসের এই আন্দোলন, এই দুর্যোগের সময় যদি ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হতে পারে, যদি সেই সময়ও বলে ব্ল্যাক লাইফ ম্যাটার্স, কালো মানুষ বলি সে কি মানুষ নয়, তার সপক্ষে মিছিল করতে পারে, তাহলে আমরা কেন আমাদের রাজনীতি বন্ধ করে দেওয়ার কথা ভেবেছিলাম? আজও আমি একই কথা বলি। এই যে মাস্ক নিয়ে এত কথাবার্তা বলছে তারা, কই হসপিটালের আইসিইউ তো বাড়েনি, হসপিটালে বেড তো বাড়ায়নি, হসপিটালে তো অক্সিজেন বাড়ায়নি, টেস্ট বাড়ায়নি, টেস্টের খরচ কমায়নি। হ্যাঁ, বাড়িয়েছে।
কালকে এক জায়গায় কথা বলছি, তারা বলল এখন তো টেস্ট করতে এক হসপিটালের নাম বলো, তারা নাকি 10,000 টাকা নেই। সাধারণভাবে তো 5,000 টাকা নেই। আপনি 500 টাকা 200 টাকার মধ্যে টেস্টের ব্যবস্থা করেন। আপনি একটা হেলথ পলিসি করেন, যেরকম ওবামা কেয়ার করেছে, যেরকম পশ্চিমবাংলায় করেছে। 7.5 কোটি দরিদ্র মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে। দেখেছেন আপনারা? আমি পারি না আমার দেশে। আপনি খালি কেবল পরিবারের দাবি তুলবেন, খালি কেবল ক্ষমতার কথা বলবেন, জনগণের কথা বলবেন না, তাহলে জনগণ আসবে কেন? আমি প্রসঙ্গ আসলো বলেই বলি, আমি কোনোদিন ক্ষমতায় যাব জানি না, কবে যাব জানি না, কিন্তু আমি যদি ক্ষমতায় যাই, আই কমিট, আমি মনে করি 2 কোটি মানুষ ছিল দারিদ্র সীমার নিচে। এই করোনা ভাইরাসের আক্রমণে আরো অতিরিক্ত 1,60,00,000 দারিদ্র সীমার নিচে গেছে। মোট 3,60,00,000 লোককে বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব, ইফ ইট ইজ বাই গভর্নমেন্ট। অসম্ভব মনে হয় আপনাদের? এটা করতে আমরা আমাদের দল যত বড় যত ছোট হোক না কেন, অন্যদের সঙ্গে কথাবার্তা বলে দেখেছি, 50 থেকে 60,000 কোটি টাকার মধ্যে এই কাজ করা সম্ভব। আর যদি দুর্নীতি দমন করতে পারেন তাহলে এটা 25 থেকে 30,000 কোটি টাকার মধ্যে সম্ভব। পদ্মা ব্রিজ বানিয়েছেন, এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? 40,000। প্রথম বলেছিলেন 10,000 কোটি টাকা দিয়ে বানাতে পারবো, এখন সেটা হয়েছে 40,000 কোটি টাকা খরচ করে ফেলেছেন, এবং সেটা কেবল স্প্যান বসাবার কাজে। আর কি এক একটা ঘটনা বুঝলেন, যেরকম নতুন বউ, ধরেন নিজের মেয়ের বিয়ে দিয়েছি, সেই মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, এটা একটা বড় অনুষ্ঠান, সেরকম এখানে স্প্যান লাগাবার জন্য যে জাহাজ দিয়েছিল ও এখন বাড়ি ফিরে যাচ্ছে, সে আবার টেলিভিশনেও দেখায়। একটা স্প্যান বসায়, তারপরে হুলস্থুল আলোচনা চলে, স্বপ্নের সেতু দৃশ্যমান হচ্ছে, আর না খেয়ে মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তার কোনো খবর দিচ্ছে। আচ্ছা, শেষ পর্যন্ত পদ্মা সেতুতে কত কোটি টাকা লাগবে? ধরি 60 থেকে 70,000 কোটি টাকা। বছরে বাংলাদেশ থেকে পাচার হয় কত টাকা? ব্যাংকের হিসাব 70,000 কোটি টাকা প্রতি বছর পাচার হয়। হুন্ডির হিসাব নাই এর মধ্যে, গোপনে গোপনে যায় সেটা নাই, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো পাচার হয়। আমি সেটা বলছি না, 70,000 কোটি টাকা যদি প্রতি বছর পাচার হয়, আমি এরকম করে বলতে পারি না প্রতি বছর একটা করে পদ্মা সেতু দেশের বাইরে চলে যাচ্ছে। এই টাকা যদি থাকতো তাহলে প্রতি বছর এই 3.5 থেকে 4 কোটি দরিদ্র মানুষকে আমি বিনা পয়সায় চিকিৎসা দিতে পারতাম না? কেন কোনো পার্টি সাহস করে বলতে পারে না আমি যদি ক্ষমতায় যাই আমি অঙ্গীকার করছি এই কাজ করব? এই সরকার জনগণকে বিভ্রান্ত করবার জন্য উন্নয়ন মানেই বলছে আমরা উন্নয়নের গণতন্ত্রে বিশ্বাস করি। তার মানে গণতন্ত্র নাই, ভোট নাই, খালি উন্নয়ন। সেই উন্নয়ন মানে কি? 10,000 কোটি টাকার প্রজেক্ট, 40,000 কোটি টাকা খরচ হচ্ছে। আমি সেদিন এক বক্তৃতায় বললাম, একটু হিসাব দেন তো এত টাকা লাগলো কেন? ওরা এমনি আনুষ্ঠানিকভাবে বলেনি, কিন্তু আমাকে কেউ কেউ ফোন করে বলছে, ভাই এত হিসাব টিসাব চান কেন? এটা যে হচ্ছে সেটাই কি বড় কথা নয়? আমি বললাম না, পদ্মা সেতু হচ্ছে তাতে কি আমি অখুশি নাকি? যদিও আমার বাড়ি তো ওদিকে নয়, আমার বাড়ির জন্য যেটা সত্যি যমুনা সেটা আছে, কিন্তু এটা হোক আমি চাই। কিন্তু হিসাব দেবেন না কেন? ওয়ার্ল্ড ব্যাংককে সরিয়ে দিয়েছেন, ঠিক আছে, বিরাট কাজ করেছেন, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক থাকলে তো হিসাব নিত। সুদ কত দিতেন আপনি? 0.5% মাত্র। আপনি এইখানে বাইরের টাকা নেননি, চীনের টাকা নাই, চীনের যে টাকা নিয়েছেন সেখানে কত সুদ দিয়েছেন, কত দিতে হবে? মিনিমাম 4 to 6% দিচ্ছেন। তো অত বড় গলায় মিথ্যা কথা বলে চাপাবাজি করবার দরকার কি? তাই করে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। আসলে উন্নয়ন মানেই কেবল কালভার্ট, ব্রিজ এবং ফ্লাইওভার না। নিশ্চয়ই আপনার যোগাযোগ ব্যবস্থা বাড়াতে হবে, আমরা সেটাও করব, কিন্তু একই সঙ্গে বলছি জনগণের কল্যাণের চাইতে বড় কোনো উন্নয়ন হতে পারে না।
আপনি জনগণের চিকিৎসার ব্যবস্থা করবেন, তার শিক্ষার ব্যবস্থা করবেন, সে যাতে নিঃশ্বাস নিতে পারেন তার জন্য গাছের ব্যবস্থা করবেন, সে যেন পানি ঠিক মতো খেতে পারে তার ব্যবস্থা করবেন, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিতে হবে। আমাদের বিজয় দিবস, আমাদের স্বাধীনতার পুরো লড়াইটা ছিল সেই রকম একটা উন্নত জীবন পাওয়ার জন্য। আমাদের পুরো লড়াইটাই ছিল আমরা বাংলাকে সোনার বাংলা করে গড়ে তুলব। এখন সোনার বাংলা গড়বেন কি? সোনা তো তামা হয়ে গেছে, তারপর বাটি হয়ে গেছে, দেখছেন না? সবগুলা ব্যাংক খোকলা সাফ। হিসাব যদি চান, ব্যাংকের মানে বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে সোনা চুরি যায়, টাকা চুরি যায়, ডলার চলে যায়, কিছু করতে পারে না। তারপরে আবার বলে আমাদের উন্নতি দেখে সারা পৃথিবীর লোক অবাক তাকিয়ে আছে। আর মার্কিন সিনেটে প্রস্তাব দিচ্ছে র্যাবে যারা চাকরি করেছে তারা যেন না আসে আমাদের দেশে, ওদের উপরে ইম্পোজ করো, এম্বার্গো দাও, তারা যেন আসতে না পারে। সারা পৃথিবী জানে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, কিচ্ছু নাই। আচ্ছা বলেন তো, এই পরিস্থিতিতে আমি ডিরেকশন কি বলবো, পথ নির্দেশিকা বা নির্দেশনামূলক বক্তব্য কি বলার আছে? আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে আমি মনে করি এখন লড়াইয়ের সৈনিক যেমন আমি, তেমনি আপনারা যারা বসে বসে শুনছেন তারাও। আমি যদি 10 জন মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, যদি মনে করেন আপনি ভাই অনেকদিন ধরে রাজনীতি করেন, আপনার অভিজ্ঞতা আছে, আপনি 10 জন পারেন, আপনি 2 জন মানুষকে উদ্বুদ্ধ করেন, এবং এই 2 জন মানুষ করতে করতে সবাই মিলে আমরা এক সময় দাঁড়িয়ে একসাথে বলি, যেরকম করে ডক্টর ইরান বললেন না, সবাই মিলে দাঁড়িয়ে বলি ভোট দিতে হবে, না হলে মানব না, এর কোনো বিকল্প নাই। আচ্ছা, এই কথা সব পার্টি মিলে বলতে হবে? এই যে বলেছেন না জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, আমিও বলি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, কিন্তু 12 বছর ধরে তো জাতীয় ঐক্য কিছু হলো না, হয়েছে না। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন করি আপনাদের, আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সমগ্র বাঙালি জাতীয় ঐক্যবদ্ধ ছিল না? তখন রাজনৈতিক দলগুলোর ঐক্য হয়েছিল। শেখ মুজিবুর রহমান 6 দফা দেবার পরে সমস্ত রাজনৈতিক দলকে ডেকে বলেছিলেন চলো একসাথে লড়াই করি। আপনাদের হয়তো অনেকের জানা নেই, বরঞ্চ অন্যান্য পার্টি ন্যাপ, সিপিবি আর যারা যারা আছে তারা বলেছে আপনি এই 6 দফার সপক্ষে আমরা লড়াই করতে চাই, আপনি একটা ঐক্যবদ্ধ মোর্চা করেন। শেখ মুজিব বলেছেন আবার ঐক্যবদ্ধ মোর্চা কি, তোরা যদি সাপোর্টই করিস তাহলে তোদের সাইনবোর্ড নামে আমার পার্টিতে যোগ দিয়ে দিই। গুড নাকি? আরে বিএনপি কয়দিন পরে এরকম দিয়ে বলবে মাহমুদুর রহমান মান্না আমার পার্টিতে যোগ দাও, আমি তো দিব না। ডক্টর ইরান দেবেন নাকি? না, বিএনপিতে যোগ দিতে হবে কেন, আওয়ামী লীগে যোগ দিতে হবে কেন? আমি আমার জায়গা থেকে করব। আমি বলছি সেই সময় রাজনৈতিক দলগুলোর ঐক্য না হলেও কিন্তু লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে আমরা জিতেছি, কারণ নেতৃত্ব ছিল অবিচল। নেতৃত্ব শেষ পর্যন্ত হয়তো ডিরেকশন দেয়নি, কিন্তু নেতৃত্ব মানেই শেখ মুজিব নন কেবল। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই স্লোগান শেখ মুজিব দেননি। বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এই স্লোগান শেখ মুজিব দেননি। সমস্ত স্লোগান উঠেছে ছাত্র আন্দোলনের মধ্যে থেকে, 11 দফার আন্দোলনের মধ্যে থেকে, মাঠের মধ্যে থেকে যারা লড়াই করেছেন তারা। স্বাধীনতার পতাকা তুলেছেন আসম আব্দুর রব, ইশতেহার পড়েছেন শাহজাহান সিরাজ। এরকমই হয়, বড় একটা কিছু সবাই মিলে করে, একলা করে না। আমি আবার বলছি, এই কথা বলছি তার মানে শেখ মুজিবকে ছোট করছি না। উনি যে অবদান রেখেছেন সেটা বাংলাদেশের মানুষ ভুলবে না। ভুলবো কেন? কেউ যদি ভালো কিছু করে সেটা বলার তো দরকার নেই, কিন্তু এই কথার মানে হচ্ছে উনি সব, এখন নদীর তীরে তার মূর্তি বানাবেন, এখন বাঁশ দিয়ে মূর্তি বানাবেন, ভেজিটেবল দিয়ে মূর্তি বানাবেন, এগুলো কি? আপনার মনের মধ্যে যদি থাকে তাহলে তরি তরকারি দিয়ে মূর্তি বানাবার দরকার লাগলো কেন? না, ওটা কোনো খারাপ কাজ নয়, কিন্তু ভেজিটেবল দিয়ে বানানো যে একটা শিল্পকর্ম করুক, কিন্তু ওটাই হচ্ছে মানুষের মনের মধ্যে যদি ঢোকার চেষ্টা না করেন সেই জিনিসটা থাকবে না। কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমার মূল কথা হচ্ছে, যেহেতু আজকে এই অনুষ্ঠানের আয়োজন আপনারা করেছেন, আমি এজন্য উদ্যোক্তাদের এবং দল হিসেবে
এনডিপিকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি, একটা ভালো কাজ করেছেন। কিন্তু এই কাজটাকে ছড়িয়ে দেন, আরো অন্যদেরকে নিয়ে আসেন, আর সঠিক বক্তব্যের ভিত্তিতে এগোবার চেষ্টা করেন। আমি যদি মানুষকে একটা ভুল তথ্য দিই, ভুল ডিরেকশন দিই, তাহলে সেই মানুষ জয়লাভ করতে পারবে না। এবং আমি আশা করি মানুষ যেরকম করে যাচ্ছে, এটা আশা করছি এবং এটা অলিক আশা করছি না, আমি আন্দোলন করি বলেই, রাজনীতিতে থাকি বলেই আমার মতো আমি আশা করি আপনারাও দেখছেন মানুষ প্রতিবাদ মুখর হচ্ছে। মানুষ এটা চায় না, মানুষ ঘুরে দাঁড়াতে চায়, আমাদেরকে তাদের নিয়ে ঘুরে দাঁড়াতে হবে, আমরা জিতব। ভালো থাকবেন, খোদা হাফেজ।